गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परम ब्रह्म तस्मै श्री गुरवे नमः। হ্যালো স্টুডেন্টস, স্টার আয়ন সায়েন্স আইকিউ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম। টিম স্টার আয়নের তরফ থেকে সকল ছাত্রছাত্রীদের জানাই শিক্ষক দিবসের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। সামনে এক্সাম চলে এসছে, তাই আমরা একদম সরাসরি কোশ্চেন অ্যান্সারে চলে যাব। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ডিমান্ডিং রায় মার্টিন কোশ্চেন ব্যাংক সিরিজের ক্লাস 11-এর বায়োলজির মডেল কোশ্চেন পেপার 4-এর বিস্তারিত আলোচনা করব। এই সেটটি তৈরি করেছেন শ্রদ্ধা অজন্তা চৌধুরী ম্যাম, যিনি যোধপুর পার্ক গার্লস হাই স্কুলের টিচার। এই কোশ্চেন সেটটি তোমাদের এই বইয়ের 1041 পেজে রয়েছে। ম্যামকে এবং বিচিত্রা প্রকাশনীকে টিম স্টার আয়নের তরফ থেকে জানাই প্রণাম, কারণ এনাদের জন্যই আজ আমরা এই শিক্ষক দিবসের প্রাককালে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যেতে পারছি। চলো আজকের কোশ্চেন অ্যান্সারে আসা যাক। আজকের প্রথম প্রশ্ন, কোন নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ কোন নির্দিষ্ট প্রজাতিকে বলে? অপশন এ বিপন্ন প্রজাতি, অপশন বি স্থানিক প্রজাতি, অপশন সি বিপদগ্রস্ত প্রজাতি, অপশন ডি বিরল প্রজাতি। দেখো, এর উত্তর হবে একটা নির্দিষ্ট স্থানে যদি সীমাবদ্ধ থাকে এবং সেই প্রজাতিটা যদি নির্দিষ্ট হয় তখন তাকে বলবো এন্ডেমিক বা স্থানিক প্রজাতি। অপশন বি কারেক্ট অ্যান্সার। আমাদের যখন করোনা হয়েছিল তখন করোনা প্রথম চীনে ছড়িয়ে পড়েছিল, সেইটা হচ্ছে তখন ছিল একটা এন্ডেমিক রোগ, কারণ একটা নির্দিষ্ট স্থানে সেটা ছড়িয়ে পড়েছিল। তারপরে ওটা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়লো, তখন সেটা প্যান ওয়ার্ল্ড ছড়িয়ে পড়লো, অর্থাৎ প্যান্ডেমিক হয়ে গেল। নিশ্চয়ই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, বাকি অপশনগুলো দেখি। বিপন্ন প্রজাতি, বিপন্ন প্রজাতি বা এন্ডেঞ্জার স্পিসিস, এই ভার্নালেবল স্পিসিস, রেয়ার স্পিসিস, এন্ডেমিক স্পিসিস, এগুলো প্রত্যেকটা রেড বুক ডাটা বইতে আছে। সেখানে বিপন্ন প্রজাতির যে সংজ্ঞাটা দেওয়া আছে সেটা হচ্ছে অদূর ভবিষ্যতে বিপন্ন হওয়ার সম্ভাবনা আছে, তারা হচ্ছে বিপন্ন প্রজাতি। যেমন আরবিটি অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার। আচ্ছা, বিপদগ্রস্তর উদাহরণ কি হবে? জায়েন্ট পান্ডা। আর রেয়ার স্পিসিসের উদাহরণ কি হবে? আমুর, চিতা বা কাকপো ইত্যাদি যে স্পিসিসগুলো তারা বিরল প্রজাতির উদাহরণ। আচ্ছা, বিপন্ন প্রজাতির যে উদাহরণটা সেটা তোমরা লিখে নাও। গুজরাটের যে গির অরণ্য, সেখানে এশিয়াটিক সিংহ বা লায়ন টেলড ম্যাকাও এর উদাহরণ। চলে আসি পরের প্রশ্ন। প্রশ্ন নম্বর 2, যে দুটি পদের সমন্বয়ে দ্বিপদ নামকরণ করা হয় তা হলো? অতি সহজ প্রশ্ন। গণ ও প্রজাতি, গোত্র ও গণ, প্রজাতি ও শ্রেণী, গোত্র ও প্রজাতি। আমাদের দেখো, আমি তোমাদের বলেছিলাম একটা ট্রিক্স, কিপ পট ক্লিন অর ফ্যামিলি গেট সিক। তাহলে কিপ পট ক্লিন অর ফ্যামিলি গেট সিক এর মধ্যে কিপ দিয়ে হচ্ছে কিংডম, পি দিয়ে হচ্ছে ফাইলাম, সি দিয়ে হচ্ছে ক্লাস, ও দিয়ে অর্ডার, এফ দিয়ে ফ্যামিলি, গেটের জি দিয়ে জেনাস, এস দিয়ে স্পিসিস, অর্থাৎ গণ এবং প্রজাতি নিয়ে দ্বিপদ নামকরণ তৈরি হয়েছে। স্যার, তাহলে আমাদের যে মানুষ হোমোসেপিয়েন্স সেপিয়েন্স, সেটা কোথা থেকে এলো? হোমোসেপিয়েন্সের হোমো হচ্ছে গণ, সেপিয়েন্স হচ্ছে প্রজাতি, আর একটা যে সেপিয়েন্স আছে সেটা হচ্ছে উপপ্রজাতি। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে? একটা লাইক করে দাও। এর পরের প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন। যে সকল ব্যাকটেরিয়ার দেহে ফ্ল্যাজেলা থাকে না তাদের বলে? অ্যামফিট্রিকাস, লোফোট্রিকাস, মোনোট্রিকাস না অ্যাট্রিকাস? আচ্ছা, বায়োলজিতে একটা সুন্দর বিষয় হচ্ছে যখন কোনো কিছু থাকে না বলবে, থাকে না, তখন সেটা অ্যা দিয়ে শুরু হবে। তাহলে যখন ব্যাকটেরিয়ার দেহে ফ্ল্যাজেলা থাকে না, ফ্ল্যাজেলা গমন অঙ্গ, সেই গমন অঙ্গে ফ্ল্যাজেলিন নামক একটি প্রোটিন থাকে, যার জন্য তারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। তাহলে যদি না থাকে তখন সেই ব্যাকটেরিয়াগুলো কি বলা হয়? অ্যাট্রিকাস। ঠিক আছে, মানে যেখানে থাকবে না, সবচেয়ে সরল, বায়োলজিতে যা কিছু আছে সব অ্যা দিয়ে শুরু হবে। আচ্ছা, তারপর দেখো,
যদি বলো অ্যাম্ফিট্রিকাস, অ্যাম্ফিট্রিকাস কথার অর্থ হচ্ছে অ্যাম্ফি মানে উভয়, ঠিক আছে, সেইখানে উভয় প্রান্তে যদি ফ্ল্যাজেলা থাকে তখন তাকে বলা হয় অ্যাম্ফিট্রিকাস। যেমন অ্যাম্ফিডেক্সট্রাস মানে যে দুটো হাত সমানভাবে ব্যবহার করতে পারে, তাহলে উভয় প্রান্তে সেরকম থাকে সেটাকে অ্যাম্ফিট্রিকাস বলে। এর উদাহরণ হচ্ছে রোডোস্পাইরিলাম। আচ্ছা, তাহলে স্যার লোফোট্রিকাসের কি উদাহরণ হবে? সিউডোমোনাস। আর মোনোট্রিকাসের কি উদাহরণ হবে? ভিব্রিও কলেরি, যা কলেরা রোগ সৃষ্টি করে। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন, শৈবাল ও ছত্রাকের সহাবস্থানকে বলা হয় 1 মাইকোরাইজা, 2 স্লাইম মোল্ড, সি লাইকেন, ডি মাশরুম। আচ্ছা, ছত্রাক আর শৈবালের সহাবস্থানকে মিথজীবিতা বলা হয়। অর্থাৎ মিথজীবিতা মানে হচ্ছে আমি তোমাকে হেল্প করছি, তুমি আমাকে হেল্প করছো, সেই দুটোর সহাবস্থানকে বলছে মিথজীবিতা বা সিম্বায়োসিস। এই শৈবাল আর ছত্রাক যেখানে যে মিথজীবিতা করে তাকে বলা হয় লাইকেন। এখান থেকে একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে যে লাইকেনকে দূষক ইন্ডিকেটর বা পলিউশন ইন্ডিকেটর বলা হয়। অর্থাৎ যেখানে দূষণ বেশি থাকবে সেখানে লাইকেন জন্মাবে না জন্মাবে না? জন্মাবে। আচ্ছা, আর তোমার হচ্ছে আরেকটা যে ব্যাপারটা হচ্ছে যে এটা SO2 পলিউশন নির্দেশ করে। SO2 মানে সালফার গঠিত যে পলিউশন সেটাকে নির্দেশ করে লাইকেন। তাহলে স্যার মাইকোরাইজা কি? মাইকোরাইজা হচ্ছে এক প্রকার মিথজীবিতা যা উচ্চ শ্রেণীর উদ্ভিদের মূলের সঙ্গে ছত্রাকের হয়, সেটা হচ্ছে মাইকোরাইজা। তোমাদের VAM বলে একটি আছে, ভাস্কুলার আরবাস্কুলার মাইকোরাইজা। মানে তোমার হচ্ছে মাইকোরাইজা, মাইকো বায়োলজিতে মাইকো মানে কিন্তু ছত্রাক, আর রাইজা কথার অর্থাৎ মূল, অর্থাৎ ছত্রাকগুলো মূলের মধ্যে প্রবেশ করে গেছে। সেই বলেছিলাম না লাইকেনের মধ্যে যে ফাইকোলজি আর মাইকোলজি কি, আগের মডেল পেপারের প্রশ্নতে সেখানে কি বলেছিলাম যে মাইকোলজি হচ্ছে ছত্রাকটাকে বলে আর ফাইকোলজি হচ্ছে শৈবাল বিদ্যাটাকে বলে। ঠিক আছে, ফাইকোবায়েন্ট মাইকোবায়েন্ট যে কোনো কিছুই তুমি বলো, বায়োলজিতে মাইকো মানেই হলো ছত্রাক। ঠিক আছে, আচ্ছা নেক্সট প্রশ্ন আসি। গেলেডিয়াম গ্ল্যাসারিয়া নামক শৈবাল থেকে প্রাপ্ত অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ উপাদানটি কি? এগুলো একটু বই থেকে পড়ে মুখস্থ করতে হবে। শৈবালটা অ্যালগিটা ভালো করে দেখে নাও। ক্যারাজিনিন, অ্যালাজিন, আগার এবং বা কোনোটাই নয়। ক্যারাজিনিন আর অ্যালজিন হবে না, এরা আমরা সবাই জানি যে শৈবাল থেকে প্রাপ্ত মেন জিনিসটা হচ্ছে আগার। ঠিক আছে, এটা বহু বায়োলজির প্র্যাকটিক্যালের কাজে সবেতেই ব্যবহার হয়, আগার আগার বলে। পরের 6 নম্বর প্রশ্ন, বায়োফাইটা গোষ্ঠীর উদ্ভিদদের উভচর উদ্ভিদ বলা হয় কারণ অপশান এ এরা আর্দ্র পরিবেশে জন্মায়, এরা নিষেকের জন্য জলের প্রয়োজন, অপশান সি এ ও বি উভয়ই, অপশান ডি কোনোটাই সঠিক নয়। দেখো প্রথম আমরা কোনোটাই সঠিক নয়টা বাদ দিলাম। এরপর বায়োফাইটা হচ্ছে উভচর উদ্ভিদ, উভচর মানে স্থল আর জলে দুটোতেই থাকে। এরা থাকে ধরো স্থলে, কিন্তু জল ওদের কাজে লাগে জীবন দশায়। কি কাজে লাগে? এরা আর্দ্র পরিবেশে জন্মায় আর এদের নিষেকের জন্য জলের প্রয়োজন হয়। এই এ আর বি দুটো অপশানই সঠিক, অর্থাৎ অপশান সি হলো কারেক্ট অ্যান্সার। এদেরকে বলা হয় অ্যাম্ফিবিয়া অফ প্ল্যান্ট। ঠিক আছে, অ্যাম্ফিবিয়া মানে উভচর, বুঝতে পেরেছ? এর পরের প্রশ্নে যাচ্ছি। 7 নম্বর প্রশ্ন, প্রদত্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোনটি আর্থ্রোপোডার বৈশিষ্ট্য নয়? মাংসলোপদ, সন্ধিলুপাঙ্গ, পুঞ্জাক্ষী, কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল। একটা একটা করে অপশন এলিমিনেট করলে 9 হয়ে যাবে। 9টা উত্তর বলেছিলাম। দেখো সন্ধিলুপাঙ্গ মান, তাই জন্যই তো আর্থ্রোপোডা নাম। আর্থ মানে সন্ধিল, পোডা মানে পা, মানে কাটা কাটা পা। এটা হচ্ছে আর্থ্রোপোডার মেন বৈশিষ্ট্য। তাছাড়া পুঞ্জাক্ষী, পুঞ্জাক্ষী মানে চোখগুলো অনেকগুলো ছোট ছোট অংশ নিয়ে গঠিত, যেটাকে ইংরেজিতে ওমাটিডিয়াম বলা হয়। আর কাইটিন নির্মিত বহিঃকঙ্কাল, বহিঃকঙ্কাল শক্ত থাকে। যে কোনো তুমি কাঁকড়া বলো, তুমি গুবরে পোকা বলো, যে কোনো তার উপরের অংশটা কাইটিন নির্মিত। ঠিক আছে, কাইটিন একটা হচ্ছে জটিল সেলুলোজ। তাহলে কোনটা উত্তর হবে? মাংসলোপদ। মাংসলোপদ এদের থাকে না, অপশন এ উত্তর। পরের প্রশ্নে যাই। 8 নম্বর প্রশ্ন, প্রদত্ত বৈশিষ্ট্যগুলির মধ্যে কোন বৈশিষ্ট্যটি সকল করডাটা পর্বভুক্ত প্রাণীদের বৈশিষ্ট্য নয়? বি ভেরি কেয়ারফুল। নয়। জীবন দশার যে কোনো দশায়, মানে জীবদ্দশার যে কোনো অবস্থায় নোটোকটের উপস্থিতি, সিলোমের উপস্থিতি, গলবিলীয় ফুলকা ছিদ্রের উপস্থিতি, না মধ্যচ্ছদার উপস্থিতি? আচ্ছা, মধ্যচ্ছদা কি গো? মধ্যচ্ছদা হচ্ছে করডাটার মধ্যে থাকা অনলি ম্যামাসদের মধ্যে থাকে। এরা
বক্ষ গহ্বর আর উদর গহ্বরকে আলাদা করে। তাহলে অনলি ম্যামাসদের মধ্যে যদি থাকে বা স্তন্যপায়ীর মধ্যে থাকে তাহলে সেটা সমস্ত করডাটার বৈশিষ্ট্য নয়, তাহলে অপশান ডি উত্তর হবে। কিন্তু এখানে এ বি সি এই তিনটে খুবই ইম্পর্টেন্ট এবং যে কোনো প্রশ্নে যেখানে 9 থাকবে না এই তিনটের মধ্যে একটা দিয়ে দিতে পারে, তোমরা একটু টুকে নাও। দেখো কেমন লাগছে একটু কমেন্ট করে জানাও। এরপরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতর মধ্যে কোন দলটি এক প্রতিসম? লঙ্কা, সর্ষে, সর্বজয়া, ধুতরা, মটর, সিম, বক, অপরাজিতা, সর্ষে, সর্বজয়া, সিম, ধুতরা, সিম, মটর, সর্বজয়া, লঙ্কা। আচ্ছা, প্রথমে আমি দেখি এক প্রতিসম। এক প্রতিসম মানে হচ্ছে কোনো ফুলকে যদি তার কেন্দ্র বরাবর লম্বালম্বিভাবে কেবলমাত্র একবার সমান দুটি ভাগে ভাগ করা যায় তখন সেই ফুলকে বলা হয় এক প্রতিসম। যেমন মটর, সিম। তাহলে মটর, সিম বি অপশানে আছে, মটর, সিম ডি অপশানে আছে। দেখো অপশান এ সর্বজয়া, ধুতরা এটা হবে না, ধুতরা দ্বিপ্রতিসম। সর্বজয়া, সর্ষে, সিম, ধুতরা অপশান সিও হবে না। এর উত্তর হবে বি এরটা, অর্থাৎ মটর, সিম, বক এবং অপরাজিতা। স্যার তাহলে দ্বিপ্রতিসম ফুল বা বহুপ্রতিসম ফুল কাকে বলে? যখন কোনো ফুলকে তার কেন্দ্র বরাবর লম্বালম্বিভাবে অনেকবার সমান দুটি ভাগে ভাগ করা যায় তখন তাকে বলে বহুপ্রতিসম ফুল। যেমন সরিষা, জবা, ধুতরা ইত্যাদি। ঠিক আছে, এর পরের প্রশ্নে যাওয়া হয়। 10 নম্বর প্রশ্ন, নারিকেলের ভোজ্য অংশ হলো এক্সোকার্প, এন্ডোস্পার্ম, এন্ডোকার্প আর এপিকার্প। আচ্ছা, নারকেলের ভোজ্য অংশ মানে আমরা নারকেলের জলটা খাই, সেই জলটাই আস্তে আস্তে শ্বাসে পরিণত হয়। যেটা শস্য, শস্য কত হয় গো? হ্যাপ্লয়েড, ডিপ্লয়েড না টিপ্লয়েড? 3N হয়, টিপ্লয়েড হয়। আচ্ছা, কিন্তু এর উত্তর কি হবে? ভোজ্য অংশ মানে যে জলটা আমরা খাই, সেটা হচ্ছে নারিকেলের এন্ডোস্পার্ম। ঠিক আছে, আর এই এন্ডোস্পার্মের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ উদ্ভিদ হরমোন থাকে যার নাম হচ্ছে সাইটোকাইনিন। এটাও তোমরা এক্সট্রা ইনফরমেশনটা নিজেদের খাতায় লিখে রাখো। তোমাদের পরীক্ষা খুব সামনে চলে আসছে, তার মধ্যে প্রথমেই বাংলা পরীক্ষা। আর সায়েন্সের স্টুডেন্টদের তো বাংলা ইংরাজি একটা খুব চাপের ব্যাপার, আলাদা করে পড়ার সময় নেই, চিন্তার কিছু নেই। তার জন্য টিম স্টার আয়ন নিয়ে চলে এসছে আমাদের এই চ্যানেলেই তোমাদের বাংলা এবং রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের যে মডেল কোশ্চেন পেপারগুলো আছে তার একটা আলাদা প্লেলিস্ট। বাংলা এবং ইংরাজির প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে আছে এবং আই বাটনেও দেওয়া থাকবে, তোমরা সেখানে ক্লিক করে অবশ্যই এই ভিডিওগুলো দেখবে। আর বাংলা ইংলিশের ভিডিওগুলো আমরা একদম ওয়ান শট ভিডিও বানিয়েছি, অর্থাৎ তোমরা খেতে খেতে, শুতে শুতে, বসতে বসতে, যখন তখন যে কোনো কাজ করতে করতে হেডফোন লাগিয়ে আমাদের ভিডিও চালিয়ে নাও, কোশ্চেন অ্যান্সারগুলো দেখে নাও, তাহলে তোমাদের পড়া রিভিশন হয়ে যাবে। আর সেমিস্টারে ওভারঅল মার্কস বাড়াবার জন্য বাংলা ইংরাজির নাম্বার খুবই গুরুত্বপূর্ণ, যা এই ভিডিওগুলো তোমাদের হেল্প করবে। পরবর্তী প্রশ্ন, স্থায়ী বৃতি কোন গোত্রের বৈশিষ্ট্য? সোলানেসি, মালভেসি, লিলিয়েসি, পোয়েসি। দেখো স্থায়ী বৃতি ফুলের নিচে যে বৃতি থাকে সেটা সোলানেসি গোত্রের বৈশিষ্ট্য। সোলানেসি গোত্র মানে সোলানেসি কি বলা হয়? পটেটো ফ্যামিলি, আলু, টমেটো ইত্যাদি হচ্ছে সোলানেসি উদ্ভিদের বা সোলানেসি গোত্রের উদ্ভিদের উদাহরণ। পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, মৃদগত কন্দ দেখা যায় প্রদত্ত কোন গোত্রের উদ্ভিদে? পোয়েসি, লিলিয়েসি, ফ্যাবেসি না অ্যাস্টারিসি? দেখো এর উত্তর হচ্ছে লিলিয়েসি। লিলিয়েসি উদাহরণ কি হবে? পেঁয়াজ, ঘৃতকুমারী, এলিয়াম সেপা ইত্যাদি, এদের মৃদগত কন্দ দেখা যায়। আচ্ছা, পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, কোনটি একটি মৃত সরল স্থায়ী কলা? কোলেনকাইমা, প্যারেনকাইমা, স্ক্লেরেনকাইমা আর কোলেনকাইমা। তাহলে মৃত বলেছে, তার মানে এর উদাহরণ, এর উত্তর হবে স্ক্লেরেনকাইমা। কোলেনকাইমা, প্যারেনকাইমা, ক্লোরেনকাইমা এই তিনটে বা উদ্ভিদ প্ল্যান্ট অ্যানাটমি নিয়ে যে সমস্ত রকম প্রশ্ন সেটা আমাদের আগের একটি ভিডিওতে করে দেওয়া আছে,
সেখানে ক্যাম্বিয়াম কনসেপ্ট ডিটেলসে আরো অনেক প্রশ্ন উত্তর দেওয়া আছে, তোমরা সেই ভিডিওটা দেখে নাও। আমি আলাদা করে এগুলো আরেকবার ব্যাখ্যা করছি না, কারণ সময় হাতে কম। 14 নম্বর প্রশ্ন দেখো, ফ্লোয়েমের সজীব উপাদান হলো ফ্লোয়েম প্যারেনকাইমা, সিবনল, সঙ্গী কোষ, সবকটি। দেখো ফ্লোয়েমের যে 4টে উপাদান, তার মধ্যে ফ্লোয়েম প্যারেনকাইমা, সিবনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম তন্তু আছে। এর মধ্যে ফ্লোয়েম প্যারেনকাইমাও সজীব, সিবনলও সজীব, সঙ্গী কোষও সজীব। সঙ্গী কোষ মানে কম্প্যানিয়ন সেল, তাহলে সবকটি সজীব। কোনটি মৃত যদি প্রশ্ন করতো, তাহলে তার উত্তর হতো ফ্লোয়েম তন্তু। ঠিক আছে। 15 নম্বর প্রশ্ন, নিচের 4টি অংশের নাম দেওয়া আছে, একটি কাষ্ঠল্য দ্বিবীজপত্রী কাণ্ডের বাইরে থেকে ভিতরের দিকে। প্রশ্নেও যখন এরকম পড়বে না, এই জায়গাটা আন্ডারলাইন করে নেবে তোমরা, তাহলে ভিতর থেকে বাইরে না বাইরে থেকে ভিতরে তোমরা সেটা বুঝতে পারবে। ঠিক আছে, তাহলে বাইরে থেকে ভিতরের দিকে যে অংশগুলোকে ক্রমে সাজানো হলো সেই ক্রমটি লেখো। আমি আর ভালো করে পড়ে দিচ্ছি। গৌণ কটেক্স, 2 কাষ্ঠ, 3 গৌণ ফ্লোয়েম, 4 ফেলেম। বাইরে থেকে ভিতরের দিকে সব থেকে বাইরে কিন্তু ফ্লেলেম আছে, তাহলে অপশন সি আর অপশন ডি এলিমিনেটেড হয়ে গেল। আচ্ছা, তারপর দেখো ফ্লেলেমের পর আছে গৌণ কটেক্স, তারপর আছে গৌণ ফ্লোয়েম, আর তারপর আসবে সব থেকে ভিতরে আছে কাষ্ঠ, অর্থাৎ অপশন এ উত্তর। ঠিক আছে, এই ধরনের প্রশ্নগুলোর জন্য ছবিগুলো একটু ডিটেলসে দেখে যাবে, কারণ এমসিকিউ মানে যে আমরা ছবি একদমই করবো না তা কিন্তু নয়, ছবি তুলে অনেক জায়গায় প্রশ্ন হবে, বা ছবিগুলো দেখে যাওয়া কিন্তু তাই জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো 16 নম্বর প্রশ্ন, ভ্রূণাবস্থা থেকে যে ভাজক কলা উদ্ভিদের বর্ধনশীল অঞ্চলে থাকে তাকে বলে প্রাথমিক ভাজক কলা, আদি ভাজক কলা, ক্যাম্বিয়াম এবং গৌণ ভাজক কলা। আমি এগুলো আর বলবো না, প্ল্যান্ট অ্যানাটমির ভিডিওতে অলরেডি ডিসকাস করে দিয়েছি। এর উত্তর হবে আদি ভাজক কলা। ক্যাম্বিয়াম নিয়ে খুব ডিটেলসে একটা ভিডিও আছে ওরই লাস্টে। আর গৌণ ভাজক কলা বা প্রাথমিক ভাজক কলা কি, কোনটা কি, যাদের কনসেপ্টে প্রবলেম আছে তারা একবার দেখে নাও, খুব কম টাইমের ভিডিও। 17 নম্বর প্রশ্ন, পরপর অবস্থিত 2টি জেল লাইনের অন্তর্বর্তী অংশকে বলে এ সার্কোলেমা, এইচ অঞ্চল, সার্কোমিয়ার আর এ ব্যান্ড। আচ্ছা, দুটো জেল লাইনের মধ্যবর্তী অঞ্চলকে কি বলা হয়, তার আগে আমাকে জানতে হবে বাকিগুলো কি। সার্কোমিয়ার, এটাই হলো এই প্রশ্নের উত্তর, কিন্তু একে আরেকটা বলা হয়, আরেকটা ভাবে প্রশ্নটা পড়ে। দুটো জেল লাইনের অন্তর্বর্তী অংশকে সার্কোমিয়ার তো বলেই, তাছাড়া যদি বলে তোমাকে যে পেশি সংকোচনের একক কি, তাহলেও তুমি সার্কোমিয়ারই লিখবে। ঠিক আছে। আচ্ছা, সার্কোলেমা কি, লেমা মানে পর্দা, অর্থাৎ পেশির উপরে বাইরের যে আবরণী তাকে বলা হচ্ছে সার্কোলেমা। এর মধ্যে অ্যাক্টিন এবং মায়োসিন নামক 2টি প্রোটিন থাকে যা আমাদের পেশি সংকোচনে সাহায্য করে, আর এর মধ্যে যে তরল থাকে তাকে বলা হয় সার্কোপ্লাজম। আচ্ছা, এ অঞ্চল, এ ব্যান্ড, আই অঞ্চল, জেড অঞ্চল, ঠিক আছে, কোনটা ঘন কোনটা পাতলা, এই ধরনের প্রশ্নগুলো বই থেকে ভালো করে ডিটেলসে দেখে নেবে। পরের প্রশ্নে যাই। 18 নম্বর প্রশ্ন, কোন ধরনের প্রাণীকলায় ভিত্তি পর্দা থাকে, থাকে না আর থাকে থাকলে এই দুটোকে খেয়াল রাখতে হবে। যোগ কলা, আবরণী কলা, পেশি কলা এবং স্নায়ু কলা। এটা খুবই সহজ প্রশ্ন, এটা নিয়ে কারোর নিশ্চয়ই দ্বিমত নেই। এটা হচ্ছে আবরণী কলা উত্তর হবে। যোগ কলা, একটা তরল যোগ কলা কি হবে গো, রক্ত। ঠিক আছে, পেশি কলা, স্নায়ু কলা সবকটাই কিন্তু ইম্পর্টেন্ট, ভালো করে সবকটা পড়ে যাবে। আচ্ছা, 19 নম্বর প্রশ্ন, কোন ধরনের ব্যাঙে ষড়থলি উপস্থিত থাকে, সেই ব্যাঙ যেটা ডাকে না সেটা কোন ধরনের ব্যাঙ ডাকতে পারে, স্ত্রী ব্যাঙ, পুরুষ ব্যাঙ, উভয় প্রকার ব্যাঙ, না কোনো প্রকার ব্যাঙই নয়। দেখো কোনো প্রকার ব্যাঙই না তো উত্তর হবে না। তাহলে 19 নম্বর প্রশ্ন, স্ত্রীরা বেশি ডাকবে না পুরুষরা বেশি ডাকবে, এক্ষেত্রে কিন্তু পুরুষরাই বেশি ডাকবে ব্যাঙের ক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, ব্যাঙের দেহে উপস্থিত ক্রেনিয়াল নার্ভের সংখ্যা হলো, এগুলো ওয়ান লাইনার কোশ্চেন, যারা জানবে উত্তর দেবে, না জানবে না পারবে না কিন্তু। 12 জোড়া, 11 জোড়া, 10 জোড়া, এবং 8 জোড়া। এর উত্তর হবে 10 জোড়া। শুধুমাত্র কোশ্চেন অ্যান্সারের ভিডিও দেখলেই হবে না, থিওরির নলেজকে আরো বাড়ানোর জন্য, সমস্ত কোশ্চেনের অ্যান্সার কমপ্লিট করার জন্য তোমাদের আমাদের এই চ্যানেলে ক্লাস 11 বায়োলজি টপিকস বলে একটি প্লেলিস্ট আছে, যার লিঙ্ক
এই ভিডিওর ওপরের ডান দিকে আই বাটনে আর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। এই প্লেলিস্টের আন্ডারে এই যে প্ল্যান্ট অ্যানাটমির একটি ভিডিও আছে, যেটি খুব 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 গুরুত্বপূর্ণ, এবং তার সঙ্গে তোমাদের ট্যাক্সোনমি এবং সিস্টেমেটিক্সের ওপরে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়েও আমাদের এই ভিডিওতে কভার করা হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওগুলো দেখবে। চলে আসা যাক পরের প্রশ্নে। 21 নম্বর প্রশ্ন, সঠিক জোটটি নির্বাচন করো। প্লাজমা মেমব্রেন সেলুলোজ নির্মিত, মাইটোকন্ড্রিয়া থাইলাকয়েড, ক্লোরোপ্লাস্ট ক্রিস্টি, গলগি বডি সিস্টার্নি। আচ্ছা, এগুলো কি? প্লাজমা মেমব্রেন যেটা লেখা আছে সেটা হচ্ছে যে পিএলপি স্ট্রাকচার, অর্থাৎ প্রোটিন, লিপিড, প্রোটিন এবং কিছু পরিমাণ কার্বোহাইড্রেট নিয়ে গঠিত। সেটা কিন্তু সেলুলোজ নির্মিত নয়। তাহলে সঠিক বলেছে, এটা ভুল। মাইটোকন্ড্রিয়া থাইলাকয়েড নেই। থাইলাকয়েড কোথায় আছে? থাইলাকয়েড হচ্ছে ক্লোরোপ্লাস্টে আছে। মাইটোকন্ড্রিয়ার মধ্যে অন্তঃপত্রায় ক্রিস্টি আছে, যেটা হচ্ছে অপশন সিতে আছে। অর্থাৎ অপশন সিটা বি করে দিয়েছে, বিটা সি করে দিয়েছে। আচ্ছা, গলগি বডিতে কি আছে? গলগি বডিতে সিস্টার্নি আছে, এছাড়া ভ্যাকুয়ালস আছে, ল্যামেলা আছে, অনেক কিছু আছে। কিন্তু সিস্টার্নি স্যার কি? সিস্টার্নি হচ্ছে একটা স্যাক লাইক স্ট্রাকচার, অর্থাৎ একটা বস্তার মতো স্ট্রাকচার, যার দুটো ফেস আছে, সিস ফেস আর ট্রান্স ফেস। সিস যে ফেসটা সেটা হচ্ছে কনভেক্স অর্থাৎ উত্তল, আর ট্রান্স যে ফেসটা সেটা হচ্ছে কনকেভ অর্থাৎ অবতল। নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে? গলগি বডিসকে অনেক সময় জিবি দিয়ে লিখে দেয়, সেটা খেয়াল রাখবে। আচ্ছা, এর পরের প্রশ্ন কি? 22 নম্বর প্রশ্ন, উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোন বক্তব্যটি সঠিক নয়? কোষে কোষ প্রাচীর উপস্থিত? অবশ্যই উপস্থিত। কোষে প্লাস্টিক থাকে? উদ্ভিদের কোষে তো প্লাস্টিক থাকবে। ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট, তার কাজ কি কি আছে সেগুলো বলো। অলরেডি যে প্লে লিস্টে যে ভিডিওগুলো আছে তোমার এই বায়োলজি কোশ্চেন অ্যান্সার সিরিজের, সেখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এগুলো আলোচনা করে দেওয়া আছে। তারপরে দেখো, কোষে একটি বৃহৎ কোষ গহ্বর থাকে। হ্যাঁ, কোষে একটি বৃহৎ কোষ গহ্বর থাকে। আর একটা কি বলছে? কোষে লাইসোজোম থাকে। দেখো, এই বৃহৎ কোষ গহ্বর ব্যাপারটা না, এখানে প্রাইমর্ডিয়াল ইউট্রিকল বলে একটা ব্যাপার আছে, সেটা একটা খুব ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন আসতে পারে। তিনটেই কিন্তু উদ্ভিদ কোষে থাকে, অর্থাৎ এ বি সি, কিন্তু লাইসোজোম উদ্ভিদ কোষে থাকে না। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, 23 নম্বর প্রশ্ন, একটি পর্দাবিহীন কোষাঙ্গাণু হলো সেন্ট্রোজোম, রাইবোজোম, লাইসোজোম না এ ও বি উভয়ই? অর্থাৎ এ আর বি উভয়ই। দেখো, রাইবোজোম হচ্ছে প্রোটিন সংশ্লেষ করে, সেন্ট্রোজোম কোষ বিভাজনে সাহায্য করে, আর লাইসোজোম হচ্ছে আত্মঘাতী তৈরি। লাইসোজোম কিন্তু একক পর্দা বিশিষ্ট। মাইটোকন্ড্রিয়া হচ্ছে দুই পর্দা বিশিষ্ট। মাইটোকন্ড্রিয়ার সঙ্গে আর কে কে দুই পর্দা বিশিষ্ট সেটা কমেন্ট করে জানো, অবশ্যই কিন্তু আর জানাবে। আর সেন্ট্রোজোম এবং রাইবোজোম দুটোই কিন্তু পর্দাবিহীন কোষাঙ্গাণু, অর্থাৎ এর উত্তর হলো অপশন ডি, এ ও বি উভয়ই। 24 নম্বর প্রশ্ন, কোন কোষাঙ্গাণু প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক উভয় প্রকার কোষেই পাওয়া যায়? সেন্ট্রোজোম, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম না রাইবোজোম? দেখো, প্রোক্যারিওটিক কোষে পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকে না, তাহলে প্রোক্যারিওটিক কোষে পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকবে না। ইউক্যারিওটিক কোষে পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকবে, উইথ পর্দাবিহীনও থাকতে পারে। তাহলে কোনটা হবে? যেটা পর্দাবিহীন সেটাই উত্তর হবে, কারণ পর্দাবিহীনটা প্রোক্যারিওটিকও থাকবে আবার ইউক্যারিওটিকও থাকবে। দেখো, মাইটোকন্ড্রিয়া দিয়ে দুটো পর্দা আছে, তাহলে এটা উত্তর হবে না। লাইসোজোম, লাইসোজোমে কটা পর্দা আছে? সেন্ট্রোজোমে কি পর্দা আছে? তোমরা কমেন্টে জানাও। তাহলে এর উত্তর কি হবে? 24 যারা যেটা প্রোটিন তৈরি করে, অর্থাৎ রাইবোজোম। ঠিক আছে, লাইসোজোম কোষাঙ্গাণু, যে কোষাঙ্গাণুটা আত্মঘাতী থলি নামে পরিচিত। প্রোক্যারিওটিক ইউক্যারিওটিকে উভয়তেই থাকবে না থাকবে না? ভালো করে বুঝে উত্তরটা দাও। 25 নম্বর প্রশ্ন, দেখো দুটো স্তম্ভ মেলাতে বলেছে, প্রোটিন, লিপিড, গ্লাইকোপ্রোটিন, হাইড্রোলাইটিক উৎসেচক, এসিআর, গলগি বডি, লাইসোজোম, আরইআর। তাহলে প্রোটিন তৈরি কে করবে? গলগি বডি না লাইসোজোম? কেউই করবে না, আরইআর করবে। কারণ রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা রাফ কেন? কারণ তার উপরে রাইবোজোম আছে, সেই রাইবোজোমটা প্রোটিন তৈরি করে, অর্থাৎ একের প্রোটিনের সঙ্গে ডি হবে, একের ডি, অর্থাৎ বি অথবা সি উত্তর হবে। আচ্ছা স্যার, দুয়েরটা দেখি। লিপিড, লিপিড কোথা থেকে হবে? লিপিড হবে, দুইয়ের এ আছে, দুইয়ের বি আছে, লিপিড হবে এসিআর, অর্থাৎ দুইয়ের এ। তিনের কি হবে? তিনের গ্লাইকোপ্রোটিন,
3 গ্লাইকোপ্রোটিন হচ্ছে 3 বি হবে, গলগি বডিস, গ্লাইকোপ্রোটিন গলগি বডিস। আর হাইড্রোলাইটিক উৎসেচক যেটা আত্মঘাতী থলি অর্থাৎ হাইড্রোলাইটিক উৎসেচক, হাইড্রোলাইটিক মানে ভেঙে দেয়া, তা যে কোনো জিনিস ভেঙে দেবে কে? লাইসোজোম। অর্থাৎ এর উত্তর হলো অপশন সি, 1D, 2A, 3B, 4C। নেক্সট প্রশ্নে যাই। 26 নম্বর প্রশ্ন, দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে গঠিত বন্ধনকে বলা হয় পেপটাইড বন্ধন, হাইড্রোজেন বন্ধন, গ্লাইকোসাইডিক বন্ধন, এস্টার বন্ধন। দেখো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে গঠনটা কি হবে? অ্যামাইনো অ্যাসিডের গঠনে থাকে, একদিকে থাকে NH2 অ্যামিনো গ্রুপ আর একদিকে থাকে COOH। দুটো গ্রুপের মধ্যে, দুটো অ্যামাইনো অ্যাসিডের মধ্যে অর্থাৎ একটা গ্রুপের COOH এর প্রান্তের সঙ্গে আর একটা গ্রুপের NH2 প্রান্ত যুক্ত হয়ে যে বন্ধনী তৈরি করে তাকে বলা হয় পেপটাইড বন্ধনী। এইভাবে অনেক কটা অ্যামাইনো অ্যাসিড পরপর যুক্ত হয়ে পলিপেপটাইড শৃঙ্খল তৈরি করে, সেই পলিপেপটাইডই পরে প্রোটিন নামে খ্যাত হয়। আচ্ছা, বাকিগুলো কি? বাকিগুলো হাইড্রোজেন বন্ধনী কাদের মধ্যে থাকে? ATGCর মধ্যে থাকে। তারপর তোমার হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ধনী আছে, এস্টার বন্ধনী আছে। এটা তোমার ডিএনএ এর ভালো করে গঠনটা পড়তে হবে এবং প্রতিটা বন্ধনী কোথায় কোনটা আছে সেটা খাতায় নোট করে নিও। নেক্সট প্রশ্ন, 27 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতিগুলি বিচার করো এবং সেটা সঠিক না বেঠিক সেগুলো বলো। বিবৃতি 1, সহ উৎসেচক বা ধাতব আয়ন উৎসেচক প্রোটিনের সঙ্গে যুক্ত হলে তাকে প্রস্থেটিক গ্রুপ বলে। এটা ভুল। প্রস্থেটিক গ্রুপের কি কাকে বলে, একটা উৎসেচককে কিভাবে ভাগ করা যায়, সেগুলো সমস্ত কিছু আমার আগের ভিডিওতে আলোচনা করে দেওয়া আছে, ওই জন্য আমি এটা বিস্তৃত বলছি না। আগের ভিডিওটা ভালো করে দেখে নাও, যারা আগের ভিডিও দেখেছো তাদের এগুলো আটকাবে না। বিবৃতি 2 কি? প্রস্থেটিক গ্রুপ সমন্বিত একটি সম্পূর্ণ সক্রিয় অনুঘটন ক্রিয়ার সম্পন্নকারী উৎসেচককে অ্যাপোএনজাইম বলে। সম্পূর্ণ ভুল, অর্থাৎ এ বি দুটোই ভুল, সি উত্তর। ঠিক আছে, নেক্সট কি? নেক্সট প্রশ্ন হচ্ছে 28 নম্বর প্রশ্ন, ফ্যাটে দাব্য ভিটামিন হলো ই ভিটামিন, এ ভিটামিন, ডি ভিটামিন আর সবগুলো। আচ্ছা, ফ্যাটে দাব্য আমাদের যাদের মধ্যে ফ্যাট আছে তাদের শরীরটা একটু স্থূল হয়, মানে একটু মোটা হয়। আচ্ছা, তাহলে ফ্যাটে দাব্য ভিটামিন মনে রাখার জন্য একটা ট্রিক্স বলছি, শোনো। আমরা জানি বাংলায় একটা টাইটেল আছে আদক বলে, সেই আদকটাকে যদি আমি ইংরেজিতে লিখি ADEK, আদক, তাহলে ADEK আদক হলো সেই আদক দা মোটা। কি মনে রাখবে? আদক দা মোটা, মোটা মানে ফ্যাট, তাহলে আদক দা মোটা মানে আদক মানে এ ভিটামিন, ডি এ ডি ভিটামিন, ই এ ই ভিটামিন, কে ভিটামিন, এই সব কটা মোটা অর্থাৎ ফ্যাটে দাব্য। বাকি যা থাকবে বি কমপ্লেক্স, ঠিক আছে, সি, এগুলো কিন্তু জলে দাব্য। তাহলে এর উত্তর কি হবে? সবগুলো। ঠিক আছে, মনে থাকবে। দেখো কেমন লাগলো কমেন্ট করো, সাবস্ক্রাইবারটা বাড়ছে না একটু বাড়িয়ে দাও, আর লাইক করে দাও। কেমন লাগছে আমাদের চ্যানেলটাকে জানাও। পরীক্ষার আগে আমরা যত পারি ভিডিও আনবো তাতে তোমাদের সাহায্য হয়। 29 নম্বর কোশ্চেন, প্রদত্ত কোন উৎসেচকটি হলো এক প্রকার আরএনএ এনজাইম? রাইবোজাইম, অক্সিডোডিরেক্টেজ, পেপসিন না লাইগেজ? ঠিক আছে, দেখো পেপসিন কিন্তু প্রোটিন ভঙ্গকারী উৎসেচক, পেপসিন। লাইগেজ হচ্ছে জোড়া লাগায়, অক্সিডোডিরেক্টেজ হচ্ছে জারণ বিজারণে কাজে লাগে। এর উত্তর হচ্ছে রাইবোজাইম। ঠিক সিমিলারলি একটি প্রশ্ন আগের ভিডিওতে আছে যে কোন সমস্ত উৎসেচকের মধ্যে প্রোটিন আছে, কিন্তু কোন উৎসেচকটি প্রোটিনবিহীন? তার উত্তর হচ্ছে রাইবোজাইম। সেই প্রশ্নটাই একটু ঘুরিয়ে দিয়েছে। যারা আগের ভিডিওগুলো করেছো তাদের কাছে জিনিসটা খুবই ইজি হচ্ছে। আমাদের অফলাইন ব্যাচের স্টুডেন্টরা আমাকে বলছিল যে স্যার আপনি যে কোশ্চেনগুলো আগে করিয়েছেন সেগুলো পরবর্তী সেট করতে গিয়ে খুব সুবিধা হচ্ছে, তোমাদেরও কি হচ্ছে সেটা তোমরা আমাকে জানাও। নেক্সট প্রশ্ন, 30 নম্বর প্রশ্ন, একটি ডিএনএ অণুতে 20% থাইমিন থাকলে কত শতাংশ সাইটোসিন থাকবে? 20%, 30%, 40%, 50%? খুব ভালো করে শুনবে আমি কি বলছি। এটি ব্যাখ্যা করা যায় চারগাব রুল দিয়ে। চারগাব রুল কি বলছে? অ্যাডিনোসিন যতটা থাকবে ততটাই থাইমিন থাকবে, গুয়ানিন যতটা থাকবে ততটাই সাইটোসিন থাকবে, এবং আরেকটা বলছে যে A প্লাস জি অর্থাৎ অ্যাডিনোসিন আর গুয়ানিন সমান থাইমিন এবং সাইটোসিন। তাহলে অ্যাডিনোসিন গুয়ানিন 50%,
থাইমিন আর সাইটোসিন 50%। এখানে বলেছে অ্যাডিনিন এ সমান টি, এখানে বলেছে থাইমিন 20%, তাহলে এ টি যদি সমান হয় তাহলে টি যদি 20% হয় এও 20% হবে। আবার জিসি তাহলে কত হবে, এ আর টি যুক্ত হয়ে কত হলো 40%, তাহলে জি আর সি হবে 60%, তাহলে জি সমান সি, তাহলে 2G বা 2C সমান হচ্ছে 60%, তাহলে সি সমান 60/2 অর্থাৎ 30%। তাহলে 4 গ্রাফ রুল থেকে এই প্রশ্নটি পড়েছিল, যেখানে 4 গ্রাফ রুল থেকে সমস্ত প্রশ্ন যে যাই পড়ুক সেটাই থাকবে। ধরো তোমাকে এই প্রশ্নেই থাকলো যে অ্যাডিনিন কত শতাংশ আছে, তাহলে এ সমান টি, টি মানে হচ্ছে থাইমিন, থাইমিন 20% আছে মানে অ্যাডিনিনও 20% থাকবে। আর যদি বলতো সাইটোসিন বা গুয়ানিন কত থাকবে, তখন সেটা হচ্ছে 30% করে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? আরেকবার শুনে নাও, অর্থাৎ অপশন বি উত্তর। এখনো পর্যন্ত যারা যারা আমাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যানেলে কানেক্টেড হওনি, তাদের জন্য এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের স্টার আয়ন সায়েন্স আইকিউ অফিসিয়াল নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে তার লিঙ্ক দেওয়া আছে, তোমরা তাতে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে দিও। আর হ্যাঁ, এই টিচার্স ডেতে তোমাদের জন্য আমরা একটি ছোট্ট উপহারের ব্যবস্থা করেছি। আমাদের চ্যানেলটি খুব ছোট এই মুহূর্তে, তোমরা সাবস্ক্রাইবার সংখ্যাটা বাড়িয়ে দিলে অবশ্যই নেক্সট টিচার্স ডেতে আমরা অনেক বড় কিছু উপহার দেওয়ার কথা ভাববো, বলবো না, অবশ্যই চেষ্টা করব, আশা করছি সেটা হবেও। তো এবারের টিচার্স ডেতে আমাদের তরফ থেকে, টিম স্টার আয়নের তরফ থেকে যে গিফট তোমাদের জন্য আসছে, সেটা এই টিচার্স ডের দিন বিকালবেলা থেকে সন্ধ্যেবেলার মধ্যে এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে অ্যাভেলেবেল হয়ে যাবে। এটি পাওয়ার জন্য তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিকে ফলো করে রাখো আর বন্ধুদেরও শেয়ার করে রাখো। আমাদের এই গিফটটি আমরা আশা করছি তোমাদের পরীক্ষাতে অনেক অনেক হেল্প হবে, কারণ আমাদের ভিউয়ার্সরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকেই আছে, তাদের কথা ভেবেই আমরা এটির ব্যবস্থা করেছি। পরবর্তী প্রশ্ন 31 নম্বর প্রশ্ন, দুটি এম দশার মধ্যবর্তী দশা হলো প্রোফেজ, ইন্টারফেজ, প্রোমেটাফেজ, টেলোফেজ। দেখো তোমাদের সেল সাইকেল নিয়ে আমি ডিটেলসে ভিডিওতে বলে দিয়েছিলাম, এখানে আমি বারবার বলবো না। দুটি এম দশার মধ্যবর্তী অর্থাৎ ইন্টার মধ্যবর্তী দশার ইংরেজি হচ্ছে ইন্টারফেজ। ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস হচ্ছে এম দশা। তাহলে ক্যারিওকাইনেসিসকে কটা ভাগে ভাগ করা যায়, 4টে। তাদেরকে কিভাবে মনে রাখতে বলেছিলাম, পিম্যাট, পি দিয়ে প্রোফেজ, এম দিয়ে মেটাফেজ, এ দিয়ে অ্যানাফেজ, টি দিয়ে টেলোফেজ। তারপর কি হবে, সাইটোকাইনেসিস। এবং ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস যখন হয়ে যাবে তারপর আসবে ইন্টারফেজ দশা। তারপরের প্রশ্ন দেখো 32 নম্বর প্রশ্ন, কোন কোষের ডিপ্লয়েড ক্রোমোজোমের সংখ্যা 2n সমান 30 হলে ওই কোষে মিয়োসিস বিভাজনে উৎপন্ন অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা কত হবে, 45, 30, 15, 60? দেখো আগে জানতে হবে মিয়োসিস কোষ বিভাজনের ফলে 4টি অপত্য কোষ সৃষ্টি হয়, যেখানে তার ক্রোমোজোমের সংখ্যা তার অর্ধেক হয়ে যায় এবং ক্রোমোজোম কন্টেন্টও কিন্তু অর্ধেক হয়ে যায়, এটাও খেয়াল রাখবে। ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাওয়ার অর্থাৎ 4টে কোষে ডিপ্লয়েড থেকে হ্যাপ্লয়েড হয়ে যাবে, তাহলে n সংখ্যক থাকবে। অপত্য কোষের ক্রোমোজোম সংখ্যা যদি n হয়, তাহলে ডিপ্লয়েড কোষ যদি 2n সমান 30 হয়, অপত্য কোষে n সমান কত হবে, 15, তাহলে ক্রোমোজোম সংখ্যা হবে 15। ঠিক আছে, এর পরের প্রশ্ন দেখো 33 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন বৈশিষ্ট্যটি লেপ্টোডিন দশার বৈশিষ্ট্য নয়, বোকেস্টেজ, সরু সুতোর মতো ক্রোমোজোম, অপশন ডি সাইনেজেসিস আর সাইন্যাপসিস। দেখো লেপ্টোটিন দশা কিন্তু বোকেস্টেজ আছে, বোকেস্টেজ মানে ফুলের তোড়ার মতো ক্রোমোজোমগুলো সজ্জিত হয়, সেইখানে ক্রোমোজোমগুলো সরু সুতোর মতো হয়। আর সাইনেজেসিসও হচ্ছে লেপ্টোটিনের বৈশিষ্ট্য, যেটা বৈশিষ্ট্য নয় সেটা হচ্ছে সাইন্যাপসিস। তাহলে সে সাইন্যাপসিস কার বৈশিষ্ট্য, সাইন্যাপসিস হচ্ছে জাইগোটিনের বৈশিষ্ট্য, যেখানে পেয়ারিং অফ হোমোলোগাস ক্রোমোজোম হয়, কায়েজমা গঠিত হয়। আচ্ছা, ক্রসিং ওভার কোথায় হয় লিখে জানাও তো। ওই যে স্টেপগুলো, ওই প্রোফেজ 1-এর 5টা, সেখান থেকে লাস্টের দিকের প্রত্যেকটা প্রশ্ন থাকবে, এটা আমি তোমাদের বলে রাখলাম, এটাও কিন্তু অন্যথা হবে না। লাস্টের যতগুলো কোশ্চেন কিন্তু এই কোষ বিভাজন থেকে পড়বে। প্রথম থেকে পড়তে গিয়ে তোমরা যেন কোষ বিভাজনটা পড়তে ভুলে যাও না,
প্রথম কয়েকটা চ্যাপ্টারের থেকে কোষ বিভাজন অনেক অনেক ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমার ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3 নাম্বার বিভাজনটা দেখবে, সেখানে ইউনিট 3 কিন্তু নাম্বার অনেকটা বেশি আছে এবং তথাকথিত সোজা, অন্যগুলো একটু মুখস্থ করার আছে। তাহলে এমনভাবে নিজেদের রুটিন সেট করবে যাতে বায়োলজিটা ঠিকঠাকভাবে শেষ করা যায়, লাস্টেরগুলো ঠিকঠাকভাবে পড়া যায়। শুধু বায়োলজির ক্ষেত্রেই নয়, প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে লাস্টের চ্যাপ্টারগুলো যেন মিস না হয়ে যায়, এটা কিন্তু খেয়াল রেখো। নাম্বার বিভাজন অনুযায়ী যদি পড়ো সেটাকে স্মার্ট স্টাডি বলা হয়, যদি শুধু পড়ে যাও সেটা কিন্তু অ্যাবসা স্টাডি বলা হয়। সেখানে কিন্তু তুমি কস্ট বেনিফিট রেশিওটা ঠিকঠাক পাবে না। দেখো পরের প্রশ্ন, 34 নাম্বার প্রশ্ন, একই ক্রোমোজোমে অবস্থিত দুটি জিনের মধ্যে ক্রসিং ওভার ঘটা নির্ভর করে ক্রোমোজোমের দৈর্ঘ্যের উপর? না, জিনের দুটি কার্যকারিতার উপর এটা নির্ভর করে না। অ্যাক্টিভ জিন, ইনঅ্যাক্টিভ জিনের কনসেপ্ট এখানের মধ্যে ক্রসিং ওভারের মধ্যে নেই। সেন্ট্রোমিয়ারের অবস্থানের উপর? এটাও কিন্তু উত্তর হবে না। ঠিক আছে, উত্তর কি হবে? জিন দুটির মধ্যবর্তী দূরত্বের উপর। অর্থাৎ অপশন ডি উত্তর। 35 নম্বর প্রশ্ন, একটি আদর্শ কোষচক্রের দশাগুলি সঠিক পর্যায়ক্রমটি হলো G1, G2, SM, MS, G2, G1, SM, G1, G2। অপশন ডি G1, S, G2 আর M। তাহলে আমাদের এখানটা হচ্ছে কি ইন্টারফেজ G1, S, G2। তাহলে স্যার G0 কোথায়? G1 আর S এর মাঝখানে G0। আর G1 আর S এ যাবে কিনা তার আগে চেক পয়েন্টটা কি? G1 S চেক পয়েন্ট। G2 থেকে গেলে S, G2 চেক পয়েন্ট। আর G2 থেকে M ঢোকার আগে G2 M চেক পয়েন্ট। Mটা কিসে বিভক্ত? দুটোতে বিভক্ত, ক্যারিওকাইনেসিস আর সাইটোকাইনেসিস। এই সম্বন্ধীয় সমস্ত জিনিস আগের ভিডিওগুলোতে বলে দিয়েছি। এটা 4 নম্বর চলছে। আগের ভিডিওগুলোতে প্রচুর ভিউজ হয়েছে, 4-5 হাজার করে ভিউজ হয়েছে সব নিয়ে। তোমরা সবকটা ভিউজ দেখে নাও, সবকটা ভিডিও দেখে নাও, নাহলে কিন্তু অন্যান্য ছেলেরা তোমাদের থেকে এগিয়ে যাবে। তাহলে যেটা তোমাদের জন্য খাদ্য উপযোগী সেটা খেয়ে নাও। এই ভিডিওগুলো প্রত্যেকটা দেখে নাও পরীক্ষার আগে। এই ভিডিওতে আমরা বায়োলজির মডেল কোশ্চেন পেপার 4 ডিটেলসে ওয়ান শটে আলোচনা করলাম। এই ভিডিওর ডেসক্রিপশানে আরেকটি লিঙ্ক থাকবে, সেটি হলো গুগল ফর্মের লিঙ্ক। আমাদের পড়ানো কেমন লাগছে, বা এই যে আমরা তোমাদের জন্য ছোট ছোট প্রয়াস করছি যাতে করে তোমাদের পরীক্ষায় নাম্বার পেতে সাহায্য হয়। এছাড়া যদি তোমাদের কোনো মতামত থাকে যেটা তোমরা মনে করো আমাদের জানানো প্রয়োজন, সেই সমস্ত কিছু যাতে একবারে সমস্যার সমাধান হয়ে যায় তার জন্য আমরা এই একটি গুগল ফর্ম ক্রিয়েট করেছি। ওই লিঙ্কে গিয়ে গুগল ফর্মে ক্লিক করে তোমরা তোমাদের তথ্য সাবমিট করতে পারো, এবং তার মধ্যে দিয়ে যে কোশ্চেনগুলো আসবে বা তোমাদের যে সাজেশানগুলো আসবে আমরা সেইগুলোর ওপর অবশ্যই আরও বেটারভাবে কাজ করার চেষ্টা করব। আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো এই ভিডিও শেষে এরকম জায়গায় শো হবে, তোমরা চাইলে সেখানে ক্লিক করে আমাদের চ্যানেলটা ভিজিট করতে পারো। আর বাকি প্লেলিস্টগুলো ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকছে, তোমরা সেখান থেকেও ক্লিক করে দেখতে পারো। যদি এখনো পর্যন্ত ভিডিওটা লাইক করতে ভুলে গিয়ে থাকো তাহলে লাইক করো, আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করো। যারা চ্যানেলে নতুন আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তোমাদের শিক্ষক দিবস খুব ভালো কাটুক।